আশা করি যে খলিল এই ভুলটা করবে না, কেননা সব শকুনের দল তাকিয়ে আছে ওই পদটা গ্র্যাব করতে, এবং খলিল ছাড়া অন্য কেউ যদি আসে এই পদে একেবারে বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কারণ আমাদেরকে এখন চায়না আর আমেরিকা দুইটা দেশের সাথে ডিল করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া আমাদের মারাত্মক ক্ষতি করার জন্য বসে আছে। এবং যদি ইন্ডিয়া কোনো কাউকে, কোনো ব্যক্তিকে বাংলাদেশে ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র ডক্টর খলিল। সবাইকে শুভেচ্ছা। আপনারা খবর তো এরই মধ্যে জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতোমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে এখন যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সাবেক অধ্যাপক শহীদুজ্জামান। এখানে একটা কথা অনেকে বলছেন যে ডক্টর খলিলুর রহমান সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এখানে একটা আমেরিকান সাপোর্ট ছিল বলে, এবং অনেকে সেটার সঙ্গে বিগত সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যে ট্রেড ডিলটাকে মেলানোর চেষ্টা করেন যে উনি সেটা করে দিয়েছেন যার কারণে আমেরিকা তাকে সাপোর্ট দিয়েছে বা বাংলাদেশকে সাপোর্ট দিয়েছে। আপনার কাছে কি মনে হয় সেটা? আমি বলবো যে এটা একটা খুব বেশ ন্যারো ইন্টারপ্রিটেশন, সংকীর্ণ ইন্টারপ্রিটেশন। এর চেয়েও আরও বড় কথা হচ্ছে যে বাংলাদেশের কূটনীতিতে এবং আন্তর্জাতিক কূটনীতিতে খলিলুর রহমানের যে দীর্ঘকাল জাতিসংঘে কাটানো, তার যে পরিচিতি জাতিসংঘ সহ আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে, এবং তার যে নিয়ন্ত্রণ ও জ্ঞান, সব কিছু মিলিয়ে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকানরা তাকে আবিষ্কার করেছে একজন বেশ কার্যকর, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে। আপনার হয়তো মনে থাকবে যে একসময় বুটরোস ঢালি ইজিপ্টের কত গুরুত্বপূর্ণ ছিল। একটা মুসলিম দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শুধু তাই না, ইজিপ্ট কিন্তু অনেক বেশি সংবেদনশীল একটা দেশ ছিল ইসরায়েলের কথা চিন্তা করলে। কিন্তু তার উপর আমেরিকার একটা নির্দিষ্ট চয়েস হচ্ছে যে তারা কিন্তু সংকীর্ণভাবে কাজ করে না, তারা ট্যালেন্টকে রিকগনাইজ করে। খলিলকে তারা দেখতে পাচ্ছে যে এমন একটা দেশ যে ইসরায়েলকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না, কিন্তু তা সত্ত্বেও আমেরিকা কিন্তু খলিলের পক্ষে থেকেছে। আমেরিকার বিপক্ষে ইসরায়েলি লবি ছিল, এবং খুব সম্ভবত ইন্ডিয়া সহ বিপুল সংখ্যক দেশ ইসরায়েলের পক্ষে থেকে ইউরোপিয়ান দেশগুলো তারা সাইপ্রাসকে সাপোর্ট করেছে। তা না হলে সাইপ্রাস 90টা ভোট কেমনে পায়? খলিল কিন্তু খুব ক্লোজ মার্জিনে, 4টা ভোট যদি এদিক সেদিক হতো তাহলে কিন্তু খলিল হয়তো হেরে যেতে পারতো, এত ক্লোজ ছিল। সুতরাং আমেরিকার যে ট্রেড ডিলের জন্য খলিলকে সাপোর্ট দিয়েছে, হ্যাঁ এটা সত্যি যে খলিল আমেরিকার পক্ষে কাজ করেছে, অনেক বড় ঝুঁকি নিয়েছে, এবং তার ফলে খলিল আমেরিকার জন্য একটা পরীক্ষিত বন্ধু হতে পেরেছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম খলিল জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়ে যদি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনের সাথে ওই অ্যাগ্রিমেন্টের থেকে বের হয়ে না এসে যদি চীনের সাথে জাতীয় স্বার্থে চুক্তি করে, সেটা আমেরিকার ইতিহাসে আমরা জানি যে আমেরিকা সেই ফ্লেক্সিবিলিটি দেখিয়েছে, কেননা তার জাতীয় স্বার্থ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। আচ্ছা, ডক্টর খলিল নির্বাচিত হওয়ার পর যে প্রশ্নটা সামনে আসছে, উনি বলেছেন যে অলরেডি উনি এখানে ফুল টাইম কাজ করবেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এখন প্রশ্ন হচ্ছে উনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিবেন, নাকি উনি ছুটিতে যাবেন, নাকি উনি ওনার ডেপুটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন? এই প্রশ্নগুলো সামনে আসছে। আপনার কি মনে হয় যে ডক্টর খলিলের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ফুল টাইম সেখানে কনসেন্ট্রেট করা উচিত, নাকি ওখান থেকে আবার এখানে এসে ফিরে আসা উচিত? কোনটা বেস্ট ওয়ে হতে পারে? আমি মনে করি যে কোনো অবস্থাতেই তার পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া বা ছেড়ে দেয়া বা ছুটি নেয়া কোনো কিছু না করে তিনি অ্যাট দ্য সেম টাইম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কন্টিনিউ করুক এবং জাতিসংঘের প্রেসিডেন্ট হিসেবে কন্টিনিউ করুক। আমার মনে হয় খলিল এই ক্ষেত্রে ওভার রিয়্যাক্ট করছে। আমরা অতীতে তাকালে দেখতে পাই হুমায়ুন রশিদ চৌধুরী কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কন্টিনিউ করেছেন। কেন এটা প্রয়োজন খলিলের জন্য? খলিল ভোট পাওয়ার জন্য হয়তো নিজেকে উজাড় করে দিচ্ছেন, এমনও হতে পারে। এটা একটা সাময়িক আবেগ। আমার মনে হয় সব মানুষেরই একটা দুর্বলতা থাকে, এটাই তার দুর্বল স্থান। কোনোভাবেই যদি তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ ছেড়ে দেন, তাহলে তিনি কিন্তু তার খুঁটিতে, তার গোড়ায় আঘাত করবেন, এবং তার যে শক্তি, বেসিক শক্তি, যে বাংলাদেশের মতো একটা পরিবর্তনশীল দেশের পররাষ্ট্রমন্ত্রী
থাকা অবস্থায় তিনি আছেন, তার ওই বেসিক শক্তিটাই কিন্তু চলে যাবে। কিন্তু আমি মেম্বার স্টেটস গুলো তারা তো এক্সপেক্ট করে যিনি ইউএনজি এর প্রেসিডেন্ট হবেন তিনি যেন ফুল টাইম ওখানে সময় দেন, এটা তারা প্রত্যাশা করে। আমার মনে হয় না যে এটা এমন কোনো বাধ্যকতা থাকতে পারে যে ফুল টাইম না গেলে, ফরেন মিনিস্টারশিপ থাকলে সে তার কার্যক্রমের এফিসিয়েন্সি কম্প্রোমাইজ করবে। আমি তো দেখেছি অনেক এক্সাম্পলস, আপনি দেখেন যে যারা ফরেন মিনিস্টার ছিল তারা জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে রিয়েলি তারা তাদের পদ, আগের পদ ছেড়ে দেয়নি, ফরেন মিনিস্টারশিপ থাকলে ছেড়ে দেয়নি। সেক্রেটারি জেনারেল হলে তখন একটা কথা ছিল। সুতরাং আমি মনে প্রাণে কামনা করি, আশা করি যে খলিল এই ভুলটা করবে না, কেননা সব শকুনের দল তাকিয়ে আছে ওই পদটা গ্র্যাব করতে, এবং খলিল ছাড়া অন্য কেউ যদি আসে এই পদে একেবারে বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কারণ আমাদেরকে এখন চায়না আর আমেরিকা দুইটা দেশের সাথে ডিল করতে হবে, এবং সেখানে ইন্ডিয়া আমাদের মারাত্মক ক্ষতি করার জন্য বসে আছে। এবং যদি ইন্ডিয়া কোনো ব্যক্তিকে বাংলাদেশে ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র ডক্টর খলিল। এই যে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ নির্বাচিত হলো প্রেসিডেন্ট হিসেবে, এটাতে বাংলাদেশের আসলে কি লাভ হবে? বাংলাদেশের জন্য যদি আমরা আন্তর্জাতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে চিন্তা করি, আর বাংলাদেশ যে এখন একটা ট্রানজিশনে যাচ্ছে ফরেন পলিসিতে, ভারতীয় নিয়ন্ত্রণ থেকে বের হয়ে এসে আমরা অনেকটা আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি কার্যকর পদচারণা করছি, স্পেশালি চীন আর পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলছি। এই জিনিসগুলো, এই বাস্তবতাগুলোর দিক থেকে চিন্তা করলে খলিলুর রহমান যখন আন্তর্জাতিক ক্ষেত্রে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে, যদিও বলা যায় যে উনি কোনো প্রভাব খুব বেশি নাও রাখতে পারে আন্তর্জাতিক ঘটনাবলীর, কিন্তু এই যে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সিটা পাওয়া, এর অর্থ হচ্ছে যে বিশ্বের বেশিরভাগ দেশই তার উপর আস্থা রাখছে। স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র যে আস্থা রাখছে, সেটার কারণে আগামী দিনগুলোতে এই একটা বছরে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে। সেখানে জেনারেল অ্যাসেম্বলির মেজরিটারিয়ানিজম, যদিও নিরাপত্তা পরিষদের মতো সেখানে কোনো ভেটো পাওয়ার নাই, কিন্তু জেনারেল অ্যাসেম্বলির সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এটা গ্লোবাল কনসার্নসকে রিফ্লেক্ট করে, বিশ্ব বিবেক। এবং জেনারেল অ্যাসেম্বলির যেসব রেজলিউশনস পাস হয় সেগুলোর বিরুদ্ধাচারণ করা বেশ আনপপুলার, মানে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন আগে করতো। সুতরাং খলিলুর রহমান যখন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছে, অনেক কিছুই এজেন্ডাতে কোনটা প্রায়োরিটি পাবে, আলোচনার ক্ষেত্রে কোন বিষয়টায় আরও বেশি গুরুত্ব দেওয়া হবে, সময় দেওয়া হবে, কারা কখন কি প্রস্তাব পেশ করবে জেনারেল অ্যাসেম্বলিতে, নিরাপত্তা পরিষদের সাথে কি ধরনের সম্পর্ক হবে, এগুলোর ক্ষেত্রে খলিলুর রহমান কিন্তু আন্তর্জাতিকতার পর্যায়ে তারই নেতৃত্ব প্রাধান্য পাবে। আচ্ছা, এখন জাতিসংঘ বলতে আমরা যেটা বুঝি, এখানে পাওয়ার হচ্ছে নিরাপত্তা পরিষদের, আর সিকিউরিটি কাউন্সিল যদি না চায় কোনো কিছুই হয় না। এবং জাতিসংঘকে অনেকে বর্ণনা করেন অনেকের ভাষায় ছোট জগন্নাথ, যে তারা শুধু দেখে আর কিছু করে না। তো সেখানে জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হওয়া, এখানে প্ল্যানারি সেশন মডারেট করা বা কিছু ইস্যুস নিয়ে ডিসকাস করা, এর বাইরে আর কি করতে পারবে? হ্যাঁ, এটা সত্যি কথা যে সিকিউরিটি কাউন্সিলের ভেটো অনেক কিছু আটকে দেয় সিকিউরিটি কাউন্সিল, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের রোলটাকে বিশ্ব ওপিনিয়ন কিন্তু ভালো চোখে দেখে না। এবং প্রচুর ডিবেট হচ্ছে যে ভেটো পাওয়ার হয় তুলে দেয়া হোক, না হয় ভেটো পাওয়ার আরও ইনক্রিজ করা হোক। দুটোই হয়তো অবাস্তব, কিন্তু এটা সত্যি যে জেনারেল অ্যাসেম্বলির প্রতি বছর যে মিটিংটা হয়, সেখানে যেসব প্রস্তাবগুলো পাশ হয় গ্লোবাল ওপিনিয়ন, দেখেন এখন এই যে খলিলের সময়টাতে জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জেনারেল অ্যাসেম্বলি রোল প্লে করবে। যেমন কন্ডেমিং ইসরায়েল, জেনারেল অ্যাসেম্বলিতে ইসরায়েলকে চাপ দেয়া যে সমস্ত অকুপাইড টেরিটরিজ ছেড়ে দিতে হবে, ইরানকে কম্পেনসেশন দিতে হবে। তারপর এইসব প্রস্তাব যদি মেজরিটি বেসিসে হয়, তাহলে চীন আর রাশিয়া, স্পেশালি চীন, কিন্তু জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও উপরে উঠে আসবে। আচ্ছা,